আসসালামু আলাইকুম এভরিওয়ান। উদ্ভিদ শারীরতত্ত্বের বাকি পার্টে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এর আগের ক্লাসে আমাদের গ্লাইকোলাইসিসটা সম্পূর্ণ করেছিলাম। আজকে চেষ্টা করব যে উদ্ভিদ শারীরতত্ত্বের ওয়ান শটের যে সাজেশন গুলো দিয়েছিলাম সেই সাজেশন গুলো সম্পূর্ণভাবে শেষ করতে। কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমেই তোমরা হেডলাইন দাও ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল ক্রেবস সাইকেল বোঝার জন্য আমাদের একটা সুন্দর নেমোনিক মনে রাখতে হবে। নেমোনিকটা দেখো, ক্যান আই আস্ক ক্যান আই আস্ক সাম ক্যান আই আস্ক সাম সুপার ফানি সুপার ফানি মিম অন ক্রেবস সাইকেল। ক্যান আই আস্ক সাম সুপার ফানি মিম অন ক্রেবস সাইকেল। ভাইয়া এই নেমোনিক্সটা সম্পূর্ণ মনে রাখতে হবে, কারণ এই নেমোনিক্সটা যদি তুমি মনে রাখতে পারো ক্রেবস সাইকেল তোমার কি বলবো যে আঙ্গুলের মুঠে চলে আসবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো ক্যান ক্যান দিয়ে আচ্ছা তোমরা একটা কথা মনে রাখবা যে এই ক্রেবস সাইকেলের আবাসিক অণু হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ও এ মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। খাতায় সুন্দরভাবে এটা নোট করে নিবা। হ্যাঁ, একবারে টপেই লিখবা, এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখবা যে ক্রেবস সাইকেলের আবাসিক অণু হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কেন বললাম ভাইয়া? আর আবাসিক অণুটাই বাকি। আবাসিক অণুটা হচ্ছে কোন প্রক্রিয়ায় যেই পদার্থটি বারবার পুনরুৎপাদিত হয় বা যে জিনিসটি থাকে তাকে বলা হয় আবাসিক অণু। তো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ক্রেবস সাইকেলে ভাইয়া বারবার উৎপাদিত হয়। দেখো, যখন আমরা চক্রটা লিখবো তখনই বুঝবা। ক্যানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সুন্দর করে লিখো, ক্যানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তোমাকে এটাও মনে রাখতে হবে ভাইয়া, সাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। আইতে হচ্ছে আইসো আইসো সাইট্রিক অ্যাসিড। ভাইয়া তোমাকে এটাও মনে রাখতে হবে, আইসোসাইট্রিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট। আজকে হচ্ছে আলফা আলফা কিটো গ্লুটারিক আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। ভাইয়া তোমাকে মনে রাখতে হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন বিশিষ্ট। সাম সামে হচ্ছে সাকসিনাইল কোএ। তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, সাকসিনাইল কোএ 4 কার্বন বিশিষ্ট। সুপারে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। ফানিতে হচ্ছে ভাইয়া ফিউমারিক অ্যাসিড। পানিতে হচ্ছে ফিউমারিক অ্যাসিড। মিমে হচ্ছে কি ভাইয়া? ম্যালিক অ্যাসিড। অনে হচ্ছে ওই যে ও ডাবল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা দেখো, এই ধাপগুলো ভাইয়া তোমার মনে রাখতে হবে। এই ধাপগুলো যদি মনে রাখতে পারো তাহলে আমার জন্য ক্রেবস সাইকেল লেখা খুবই ইজি। ক্রেবস সাইকেল কয় চক্রে হয়? ক্রেবস সাইকেল 2 চক্রে হয়। আচ্ছা দেখো, ক্যানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আইতে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সমাণু। এই জন্য সাইট্রিক অ্যাসিডও হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, আইসোসাইট্রিক অ্যাসিড হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এইখানে দেখো ভাইয়া কার্বন সংখ্যা হ্রাস ঘটেছে, অর্থাৎ আইসোসাইট্রিক অ্যাসিড 5 কার্বন বিশিষ্ট আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়েছে। যখনই কার্বন সংখ্যার পরিবর্তন হবে তখনই কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইড বের হওয়া মানে কি ভাইয়া? বিজারণ। এই কথাটা মনে রাখো, কার্বন ডাই অক্সাইড বের হওয়া মানে বিজারণ। খাতায় নোট করো, কার্বন ডাই অক্সাইড বের হওয়া মানে বিজারণ। আবার দেখো ভাইয়া, 5 কার্বন বিশিষ্ট আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট সাকসিনাইল কোয়েতে পরিণত হয়েছে। যখনই কার্বন সংখ্যার হ্রাস ঘটে তখনই সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কি বের হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। আর ভাইয়া কার্বন ডাই অক্সাইড বের হওয়া মানে কি? কার্বন ডাই অক্সাইড বের হওয়া মানে হচ্ছে আমার বিজারণ হবে। কি হবে? বিজারণ হবে। এতটুকু একটা স্ক্রিনশট নাও অথবা খাতায় তুলো, তাড়াতাড়ি খাতায় তুলে ফেলো। ক্লিয়ার?
আচ্ছা, আই হোপ তোমাদের সবার এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব চক্রটা। এবার আমরা কি দেখব? চক্রটা দেখব। ইজি ভাইয়া, ইজি, একদম ইজি। ইজি। প্রথম প্রথম যখন দেখবে একটু কঠিন লাগবে, এরপরে আস্তে আস্তে নিজে খাতায় দু একবার লিখলে ইজি হবে। আচ্ছা দেখো, ক্রেবস সাইকেল কি বলেছিলাম, যে ক্রেবস সাইকেলের আবাসিক অণু হচ্ছে ও এ বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে তুমি জানো এটা হচ্ছে আবাসিক অণু, এটা হচ্ছে কি আবাসিক অণু। আবাসিক অণুটা কি বারবার পুনরুৎপাদিত হয়, আবাসিক অণুটা বারবার পুনরুৎপাদিত হয়, এতটুকু তুমি জানো। তাহলে তুমি যখন ক্রেবস সাইকেল করতে যাবা সবার আগে তুমি নিবা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে। কেন? ও তো বারবার পুনরুৎপাদিত হচ্ছে, তুমি ওর থেকেই শুরু করো। চক্রটা যখন তুমি করবা একটা সাইকেল আকারে আসবে, হ্যাঁ। তো তুমি শুরু করবা কাকে দিয়ে? তুমি শুরু করবা, সব সময় মনে রাখবা, তুমি ক্রেবস চক্র শুরু করবা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে দিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই নিব অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে ভাই আমরা মেইন পড়ায় ঢুকলাম, হ্যাঁ। অক্সালো, আচ্ছা আমি ইংলিশে লিখি, আমি বাংলায় লিখে কমফোর্টেবল না, হ্যাঁ। আমি ইংলিশে লিখতেছি, বাংলায় লিখে আমি কমফোর্টেবল না ভাইয়া। অক্সালো অ্যাসিটিক, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা ভাইয়া তুমি বলো তো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 4 কার্বন বিশিষ্ট। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল ও এর সাথে যুক্ত হবে ভাইয়া। কিসের সাথে যুক্ত হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে সে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড। কি উৎপন্ন করবে? 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। ওকে। আচ্ছা ভাইয়া, খাতার এই জায়গায় একটু নোট করবে তুমি, যে এই ক্রেবস চক্রে এভাবে লিখবে, এই ক্রেবস চক্রে 1 3 4 5 ধাপ একমুখী। ভাইয়া তুমি এতটুকু লিখো, এটা লিখো, সুবিধা হবে। ক্রেবস চক্রে 1 3 4 5 ধাপ একমুখী। আচ্ছা, 1 নাম্বার ধাপ গেল। এবার সাইট্রিক অ্যাসিড থেকে দেখো, নেমোনিকটা মনে করো, ক্যান আইতে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। তাহলে এই সাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হবে এখন আইসো সাইট্রিক, আইসোসাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আইসো মানে সাইট্রিক অ্যাসিডের সমাণু, কয় কার্বন বিশিষ্ট হবে ভাইয়া? 6 কার্বন। ওকে, গেল। আইসো ক্যান আই আস্ক, আজকে হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আজকে কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করো। তাহলে 1 গেল, 2 গেল, এখন 3। 3 নাম্বার ধাপ কি বলেছিলাম? 3 নাম্বার ধাপ হচ্ছে দ্বিমুখী। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে এখন তৈরি হবে আলফা কিটো, আলফা কিটো গ্লুটারিক, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কত লিখেছিলাম ভাইয়া? 5 কার্বন বিশিষ্ট। আচ্ছা, কার্বনের হ্রাস ঘটেছে। কার্বনের যখন ভাইয়া হ্রাস ঘটে কি হয়? কার্বন ডাই অক্সাইড বের হয়, লিখে দিয়েছিলাম নেমোনিকে, হ্যাঁ। আচ্ছা, যদি কার্বন ডাই অক্সাইড বের হয় কি বলেছিলাম? বিজারণ হবে। কি হবে? বিজারণ হবে। আচ্ছা, বিজারণ, বিজারণ হলে, বিজারণ হলে এই যে এনএডি, বিজারণ হলে কি হবে? এই যে এনএডি, এনএডি থেকে এনএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন হবে। এনএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে দেখো, কেন এনএডিএইচ প্লাস এইচ প্লাস হয়, এটা কিন্তু আমি গ্লাইকোলাইসিসে বলে আসছি। ওই যে হাইড্রোজেন মুক্ত অক্সিজেন যুক্ত একটা লিখে দিয়েছিলাম, ওইখানে তোমরা দেখলে বুঝবা। এখন আর আমি এটার ব্যাখ্যায় যাব না ভাইয়া, অনেক সময় ওয়েস্ট হবে। এমনি ওয়ান শট ক্লাস, ওয়ান শট ক্লাসে তোমার এখন এতটুকুই করো ভাইয়া, বুঝতে হবে। তুমি ফাঁকিবাজি করে ওয়ান শটে আসছো, এখন তুমি বুঝো। আচ্ছা, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড গেল। ক্যান আই আস্ক, ক্যান গেল, আই গেল, আস্ক গেল। এইবার আসবে সাম।
সাম। সামে কি 1 2 3, এখন 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ হবে দ্বিমুখী, সরি ভাইয়া, এটা একমুখী ধাপ। 1 3 4, এটা একমুখী, এটা একমুখী, আই এম সরি, একমুখী, আমি দ্বিমুখী করে ফেলছি, আই এম সরি। ওকে, আচ্ছা। এবার আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? তাহলে এটা দ্বিমুখী, 1 2, 2 হচ্ছে দ্বিমুখী, আই এম সরি, 1 2, এটা দ্বিমুখী। আচ্ছা, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হবে সাকসিনাইল কোয়ে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে ভাইয়া? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হবে, এটা 1 2 3, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ। 4 4 নাম্বার ধাপে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হবে সাকসিনাইল, সাকসিনাইল, সাকসিনাইল কোয়ে। আচ্ছা, সাকসিনাইল কোয়ে এটা কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট ভাইয়া? 4 কার্বন বিশিষ্ট। এখানেও কি হবে? কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড বের হলে কি হয়? বিজারণ হয়। করো বিজারণ, এনএডি ভাঙবে, এনএডি ভেঙে এনএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন করবে। ওকে, এনএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন করবে। সাকসিনাইল কোয়ে গেল। এরপর আসবে সুপার। সুপারে কি? সুপারে কি? সাকসিনিক অ্যাসিড। আচ্ছা, এই সাকসিনাইল কোয়ে থেকে এটা গেল 4 নাম্বার, এখন 5 নাম্বার ধাপ। কি তৈরি হবে ভাইয়া? এখানে তৈরি হবে সাকসিনিক, সাকসিনিক অ্যাসিড। আচ্ছা, এখানে কি হবে? এই কোয়েটা বের হয়ে যাবে। আচ্ছা, আর এখানে এডিপি ভেঙে এডিপি থেকে এটিপি উৎপন্ন হবে, এডিপি থেকে এটিপি উৎপন্ন হবে। আচ্ছা, সাকসিনিক, সুপারে সাকসিনিক অ্যাসিড গেল। এবার আসবে কি? সুপার ফানি। ফানিতে কি? ফিউমারিক অ্যাসিড দাও, ফিউমারিক। এটা গেছে 5 নাম্বার, এবার 6। এখন কিন্তু সব দ্বিমুখী, এখন সব দ্বিমুখী। আচ্ছা, সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে ফিউমারিক, ফিউমারিক অ্যাসিড। দেখো, ফতে ফিউমারিক, ফতে এফএডি, ফতে ফিউমারিক, ফতে এফএডি। এখানে এফএডি ভেঙে এফএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন হবে। এফএডি ভেঙে এফএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন হবে। এরপরে সুপার ফানি, এরপরে আসে মিম। মিমে হচ্ছে ম্যালিক অ্যাসিড। মিমে হচ্ছে কি? ম্যালিক, ম্যালিক অ্যাসিড। আচ্ছা, এই ম্যালিক অ্যাসিডটা কিভাবে তৈরি হবে? ফিউমারিক অ্যাসিডের সাথে এক অণু পানি যুক্ত হবে, এক অণু পানি যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিড তৈরি করবে। ফিউমারিক অ্যাসিডের সাথে এক অণু পানি যুক্ত হবে এবং কি তৈরি করবে? ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড থেকে ভাইয়া কি তৈরি হবে? ম্যালিক অ্যাসিড থেকে আবার তৈরি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আবার কি তৈরি হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই ধাপে আবারও এনএডি থেকে এনএডি এইচ প্লাস, এইচ প্লাস উৎপন্ন হয়। আচ্ছা, সামনে, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই তোমার যে বোটানি আর জুলজির প্রথম দিকের চ্যাপ্টার গুলো আছে না ভাইয়া, সেই চ্যাপ্টার গুলো না ওয়ান শট আকারে না, টপিক আকারে নিয়ে আসবো। হ্যাঁ, যেমন তোমার কি কি আছে, এই যে উদ্ভিদ শারীরতত্ত্বের কথাই যদি বলি, দেখো উদ্ভিদ, একটু কথা বলি, হ্যাঁ। উদ্ভিদ শারীরতত্ত্বটা হচ্ছে তোমার 4টা ধাপে বিভক্ত এই চ্যাপ্টারটা। প্রথম হচ্ছে খনিজ লবণ পরিশোষণ একটা, দ্বিতীয়ত হচ্ছে তোমার প্রচ্ছেদন, হুম, তারপর ওই যে বিভিন্ন মতবাদ থাকে যে, তারপর 3 নাম্বার ধাপটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ, এবং শেষের ধাপটা হচ্ছে শ্বসন। এখন আমি তোমাদেরকে যে ওয়ান শট গুলো করাচ্ছি, এই ওয়ান শট গুলায় না তুমি গ লিখতে পারবা, ঘ লিখতে পারবা। তা আমি যদি সুন্দরভাবে টপিক অনুযায়ী ভিডিও নিয়ে আসি, তোমরা ক পারবা, খ পারবা, ইভেন তোমাদের এমসিকিউ 70 থেকে 80% কভার হবে। বাকি 20% তোমাকে বইয়ের রিডিং করতে হবে। তো উদ্ভিদ শারীরতত্ত্বটাই আমি এভাবে ওয়ান শট আকারে নিয়ে আসলাম। ইনশাল্লাহ বাকি এরপরে যে চ্যাপ্টার গুলো আসবে,
এইচএসসি 26-27 তোমরা সবাই করতে পারবা, সুন্দরভাবে করবা ক্লাসগুলা, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবা। দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো ভাইয়া। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, একটা কথা আছে, কন্টিনিউ করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, আমরা আমাদের মূল আলোচনা আবার শুরু করি। তাহলে দেখো, একবার রিক্যাপ করি। ক্রেবস সাইকেলে আমাদের আবাসিক অণুকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আমাদের নেমোনিক্সটা কি? ক্যান আই আস্ক সাম সুপার ফানি মিম অন ক্রেবস সাইকেল? ক্যানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ক্যানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আইতে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। ভাই আপনি চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করেন যে কিভাবে নেমোনিক্সটা আমি এই সাইকেলে রূপান্তর করব। ওকে, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয় আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে থেকে তৈরি হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড। যেহেতু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রচুর বেহায়া, এ জায়গা ছাড়তে চায় না, তাই আবারও ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সিস্টেমটা কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড পুনরায় 6 কার্বন বিশিষ্ট আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই 6 কার্বন বিশিষ্ট আইসোসাইট্রিক অ্যাসিড একটি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং 5 কার্বন বিশিষ্ট আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড উৎপন্ন করে। এ সময় বিজারণ হয়, অর্থাৎ NAD ভেঙে NADH+ উৎপন্ন হয়। পুনরায় আলফা কিটো 5 কার্বন বিশিষ্ট আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড একটি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং 4 কার্বন বিশিষ্ট সাকসিনাইল কোয়ে তৈরি করে। কার্বন ডাই অক্সাইড যখন বের হয়ে যায় তখন বিজারণ হয়, অর্থাৎ NAD ভেঙে NADH+ উৎপন্ন করে। 4 কার্বন বিশিষ্ট সাকসিনাইল কোয়ে একটি কোয়ে ত্যাগ করে এবং সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। এ সময় ADP থেকে ATP উৎপন্ন হয়। সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে যখন পরিণত হয় তখন FAD ভেঙে FADH+ উৎপন্ন হয়। ফিউমারিক অ্যাসিড এক অণু পানি সহযোগে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। এই ম্যালিক অ্যাসিড পুনরায় অক্সালো অ্যাসিটিক 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। এই সময় বিজারণ হয়, অর্থাৎ NAD ভেঙে NADH+ উৎপন্ন হয়। ভাইয়া কথা ক্লিয়ার নাকি? দেখেন কথা ক্লিয়ার নাকি? আচ্ছা, কথা ক্লিয়ার। এবার আমরা যাব, আচ্ছা একটা হিসাব বলি। আপনারা আশা করি এতটুকু তোলা শেষ, আপনাদের এতটুকু তোলা শেষ, আই হোপ এতটুকু মুছি। ভাই এরপরে টপিক ওয়াইজ ভিডিও আসবে, টপিক ওয়াইজ ভিডিও আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন এক চক্রে, দেখেন ক্রেবস সাইকেলের এক চক্রে কি কি উৎপন্ন হয়? 3 অণু NADH+H+, এক অণু FADH+H+, আর কি উৎপন্ন হয়? এক অণু ATP, 2 অণু কার্বন ডাই অক্সাইড। এটা লাগবে না, এটা লাগবে না। এটা কেন লিখাইতেছি বুঝবেন, সামনে শক্তি উৎপাদনের চার্ট আছে, এটা লাগবে, এটা লাগবে। শক্তি উৎপাদনের চার্টে কার্বন ডাই অক্সাইডের কোনো কাজ নাই, কারণ শক্তি উৎপন্নর সাথে ওর কোনো রিলেশন নেই। আচ্ছা, তাহলে 2 চক্রে ক্রেবস সাইকেল 2 বার হয়, ক্রেবস সাইকেল 2 বার হয়, মনে রাখবেন, লেখা দরকার নেই, 2 বার হয়। তাহলে 2 চক্রে কি উৎপন্ন হবে ভাইয়া? 2 চক্রে 2 চক্রে কি উৎপন্ন হবে? 2 দিয়ে গুণ করেন, 6 অণু NADH+H+, NADH+H+, 2 অণু FADH+H+, FADH+H+, 2 অণু ATP। 2 দিয়ে গুণ করবেন ভাইয়া। এক চক্রে যদি হয় 3টা, 2 চক্রে 6টা, এক চক্রে একটা, 2 চক্রে 2টা, গুণ করবেন ভাইয়া। এটা দরকার নেই, কার্বন এটা মুছেন, এটা দরকার নেই ভাইয়া। আচ্ছা, হিসাব ক্লিয়ার? ইয়েস, হিসাব ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কথা আপনারা লিখবেন, এক অণু NADH+H+ থেকে আমরা কি পাই? 3 অণু ATP, 3 অণু ATP। এক অণু FADH+H+, এক অণু FADH+H+ থেকে পাই 2 অণু ATP। এই কথাটা আপনারা লিখবেন। এরপরে একটা বেসিক বুঝাবো, বেসিকটা বুঝে আমরা শক্তি উৎপাদনের চার্টে চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন এতটুকু একটা স্ক্রিনশট নেন। ক্লিয়ার? ক্লিয়ার।
ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, একদম। আমার ইচ্ছা করতেছে ভাইয়া আপনাদেরকে আরো চিত্রগুলা দেখাইতে, হ্যাঁ, যে আরো এক্সপান্ডলি পড়াইতে, কিন্তু ভাইয়া এখন ওয়ান শট ক্লাস এটা সম্ভব না। ইনশাল্লাহ আমি যখন টপিক ওয়াইজ আনবো আপনাদের কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমি পড়াবো, আপনারা বইটা খুলে একটা রিডিং দিবেন, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না ভাইয়া, বিলিভ মি, কিচ্ছু লাগবে না। আচ্ছা, শক্তি উৎপাদনের চার্টের জন্য আমাদের একটা বেসিক বুঝতে হবে। দেখেন, আমাদের যে ক্রেবস চক্র, হুম, আমরা এখানে কি পড়তেছি, এই যে গ্লাইকোলাইসিস, দেখেন, লিখি লিখি গ্লাইকোলাইসিস, ভাইয়া গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস ঘটে ঘটে সাইটোপ্লাজমে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। বাকি বাকি যেগুলো আছে, যেমন পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের পাইরুভিক পাইরুভিক অ্যাসিডের জারণ বা অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের জারণ বা অক্সিডেশন কোথায় ঘটে ভাইয়া? এটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। পাইরুভিক অ্যাসিডের জারণের পরে কি আছে ভাইয়া? ক্রেবস সাইকেল, যেটা এতক্ষণ আমরা শিখলাম, বা ক্রেবস চক্র, ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, এটাও ভাইয়া ঘটে মাইটোকন্ড্রিয়াতে। ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটাও ঘটে ভাইয়া মাইটোকন্ড্রিয়াতে। দেখেন, সাইটোপ্লাজম অসহায়, একা, কেউ নাই, হুম, মাইটোকন্ড্রিয়া তিনজন, তিন ভাই মাইটোকন্ড্রিয়ার দখলে, এক ভাই কিসের দখলে? সাইটোপ্লাজমের দখলে। এখন এক ভাই যখন তিন ভাইয়ের সাথে মারামারি করতে যাবে, বুঝেন ভাইয়া কাহিনীটা, কেসটা বুঝেন, এক ভাই যখন তিন ভাইয়ের সাথে মারামারি করতে যাবে, হ্যাঁ, এক ভাইয়ের কিন্তু এমনিই পাওয়ার কম, আরো গেছে তিন ভাইয়ের সাথে একা মারামারি করতে, তখন কি হবে জানেন? তিন ভাই বলবে, তুই আমার সাথে মারামারি করতে আসছস না, এখন তোর থেকে এক ভাগ আমারে দে, তাইলে তোরে ছাইড়া দিব। এরকমই ঘটনা ঘটে। দেখেন সাধারণত কি হয়, এক অণু এনএডি এইচ প্লাস ভাঙলে তিন অণু এটিপি হয়, হওয়ার কথা। এই ভদ্রলোকের কাছে আছে এটা, হ্যাঁ, যে সাইটোপ্লাজমে আছে, এর ক্ষেত্রে এটা হবে, আমার কাছে তিন অণু এটিপি আছে, অহংকার করবে। কিন্তু যখন যাবে তিন ভাইয়ের সাথে মারামারি করতে, এইখান থেকে তিন ভাই বলবে কি, তোর তো তিন অণু এটিপি আছে, তুই আমাকে একটা দিয়ে দে, একটা এটিপি যদি তুই আমাকে দেস, তোর কাছে নিট থাকবে দুই অণু এটিপি, এই একটা এটিপি দিলে তোকে আমি ছাইড়া দিব, কিছু করব না। কেসটা ক্লিয়ার? কেসটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক অণু এইচ প্লাস ভাইয়া কি হয় ভাইয়া? তিন অণু এটিপি হয়। কিন্তু এই যে তিনজন ডেঞ্জারাস তিনজন, দেখেন এরা কিন্তু সবাই মাইটোকন্ড্রিয়াতে বসে আছে। তো এই সাইটোপ্লাজমে যিনি আছে, ইনি যখন মাইটোকন্ড্রিয়ার সাথে ফাইট করতে যাবে, তখন কি হবে? একটা এটিপি ওদেরকে ঘুষ দেওয়া লাগবে। একটা এটিপি যদি ঘুষ দেয়, এই মাইটোকন্ড্রিয়ার লোকজন বলবে, যাও তুমি মুক্ত, তুমি দুই অণু এটিপি নিয়ে ভাগো। এইবার দেখেন যখন কি হবে, আচ্ছা শক্তি উৎপাদনের চার্টে কি হয়, মানে শক্তিটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পর্যন্ত যাইতে হবে, হ্যাঁ, এটিপিটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পর্যন্ত আমার নেওয়া লাগবে। আচ্ছা, আমরা শক্তি উৎপাদনের চার্টে ডিরেক্ট যাই, তাইলে বুঝবেন আপনারা। খালি এতটুকু মনে রাখবেন যে নরমালি 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 কি হয়, এটা লিখেন ভাইয়া, এটা লিখেন, এখনো এনএডি এইচ প্লাস ভেঙে তিন অণু এটিপি হয়, তিন অণু এটিপি হয়। কিন্তু কিন্তু সাইটোপ্লাজম, মনে রাখেন, সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়াতে যাবে, মাইটোকন্ড্রিয়াতে যাবে, কে যাবে? কে যাবে? ক্লিয়ার? কিন্তু সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়াতে যাবে, তখন তখন এক অণু এনএডি এইচ প্লাস সমান 2 এটিপি, এটা মনে রাখতে হবে ভাইয়া। এটা, এই কনসেপ্ট যদি ভুল হয়, পুরা ভুল, শক্তি উৎপাদনের চার্ট ভুল, শুধু একটা এটিপির জন্য।
একটা এটিপি কই যায়? আপনি যখন সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় যাবেন তখন কি হবে? একটা এটিপি নিয়ে যাবে। কে নেবে? ওই যে তিন ভাই। ক্লিয়ার? ওই যে গ্লাইকোলাইসিসের পরে যা হয় পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, তারপরে ক্রেবস সাইকেল ইটিসি, ওই যে আপনি সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যাইতেছেন তখন ওই তিন অণু এটিপি থেকে একটা নিয়ে নিবে। তখন এই NADH+H+ আর তিন অণু এটিপি নিয়ে ঢুকতে পারবে না, ও ঢুকতে হবে দুই অণু এটিপি নিয়ে। আই হোপ এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। ওকে, এতটুকু ক্লিয়ার। লেখেন ভাইয়া শক্তি উৎপাদনের চার্ট। আচ্ছা, কি কি পাই একবার লিখে দেই। শক্তি উৎপাদনের চার্ট বানানোর জন্য কি কি পাই? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস থেকে পাই, গ্লাইকোলাইসিস এখনো শক্তি উৎপাদনের চার্টে ঢুকি নাই ভাই, আপনাদের আগে বেসিকটা ক্লিয়ার করে দিতেছি। গ্লাইকোলাইসিস লেখেন, গ্লাইকোলাইসিস থেকে কি কি পাই? গ্লাইকোলাইসিস থেকে পাই দুই অণু এটিপি, দুই অণু NADH+H+, দুই অণু এটিপি, দুই অণু NADH+H+, পাইরুভিক অ্যাসিডের বিজারণ, জারণ, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন থেকে আমরা কি কি পাই? দুই অণু NADH+H+। এবার লেখেন ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেলেরটা কিন্তু লিখে দিছি, হ্যাঁ আগেই লিখে দিছি, তাও একবার দিই। ক্রেবস সাইকেল থেকে আমরা পাই ছয় অণু NADH+H+, দুই অণু এটিপি, আর কি পাই? দুই অণু FADH+H+, FADH+H+। এতটুকু ক্লিয়ার? একটা স্ক্রিনশট নেন, এতটুকুর একটা স্ক্রিনশট। এবার ডিরেক্ট আমরা 5 স্টার ইম্পর্টেন্ট টপিকে যাব, শক্তি উৎপাদনের চার্ট। এতক্ষণ বেসিক পড়াইলাম, শক্তি উৎপাদনের চার্টের বেসিক পড়াইছি এতক্ষণ, এখন ডিরেক্ট আমরা মূল আলোচনায় ঢুকবো। হেডলাইন দেন শক্তি উৎপাদনের চার্ট। শক্তি উৎপাদনের চার্ট। আচ্ছা, কি কি ধাপ? গ্লাইকোলাইসিস, পাইরুভিক, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, তারপর কি? ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি, তারপর হচ্ছে এনার্জি, মোট এনার্জি, মোট এনার্জি, মোট এনার্জি। আচ্ছা দেখেন কি লিখে দিয়েছিলাম, গ্লাইকোলাইসিসে কি পাই? দুই অণু এটিপি, দুই অণু NADH+। এইবার ভাইয়া বেসিক পড়ায় ফেলছি না, এবার দেখবেন এটা কত ইজি। দুই অণু NADH+H+, দুই অণু এটিপি গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন ক্রেবস সাইকেল ইটিসি তে আসে, দুই অণু এটিপি থাকে, মানে টোটাল এনার্জি দুই এটিপি। এতটুকু ক্লিয়ার? দুই অণু NADH+H+। কি বলছিলাম? গ্লাইকোলাইসিস থেকে, মানে গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে ঘটে। আর এই তিন ভাই, এই তিন ভাই কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে না? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে ঘটে এই তিন ভাই। তাহলে সাইটোপ্লাজম থেকে যখন এই NADH+H+ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকবে, যদি একটা NADH+H+ ঢুকে, একটা এটিপি ঘুষ ঢুকতেছে, কয়জন? দুইটা এটিপি ঘুষ। আচ্ছা, এই যে এই দুই অণু NADH+H+ এই পর্যন্ত আসবে, সাধারণত এক অণু NADH+H+ ভেঙে হওয়ার কথা তিন অণু এটিপি, কিন্তু এখানে হবে দুই। দেখেন সাধারণ কি হওয়ার কথা আছে? দুই অণু, দুই। সাধারণভাবে একটা ভেঙে হওয়ার কথা তিন, আপনি এভাবেই লিখতেন তাই না? যে এখানে দুই অণু NADH+H+ আছে, এখানে আসার পর আমি গুণ দিব 2 গুণ 3,
মানে 2 অণু আছে, একটা ভাঙা হয় 3টা, তাহলে 2টা ভাঙা হবে কয়টা? 6টা। আপনার তো এরকমই ভাবার কথা, কিন্তু না ভাইয়া, হবে না। কারণ এইটা হচ্ছে সাইটোপ্লাজম আর এই 3টা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যখনই এখানে আসবে 3 অণু এটিপি হবে না ভাইয়া, এখানে হবে 2। তাহলে এখানে হবে কত? 4 অণু এটিপি। আই হোপ ভাইয়া এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হওয়া উচিত। না বুঝলে ভাইয়া আরেকবার রিক্যাপ করেন প্লিজ। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন কি উৎপন্ন হয়? 2 অণু NADH+H+। আচ্ছা, এখানে কিন্তু আবার সিম্পল হবে, ভাই বাইর করে যাবে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া, কোনো ঘুষ দেওয়া লাগবে না, বাইরের কেউ আসে নাই, সাইটোপ্লাজম থেকে কেউ আসে নাই, মানে ভাই ভাইয়ের মধ্যে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া থেকে মাইটোকন্ড্রিয়া যাবে, ঘুষ দেওয়া লাগবে? ঘুষ দেওয়া লাগবে না। তাহলে এইখানে আবার কি হবে? সরি, নরমাল হিসাব থাকবে। এক অণু NADH+H+ ভাঙলে হয় 3 অণু এটিপি, 2 অণু NADH+H+ ভাঙলে 2 into 3 অণু এটিপি। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। অর্থাৎ এখানে আমার এনার্জি 6 এটিপি। আসেন ক্রেবস সাইকেল, সবচেয়ে লম্বা। ভাইয়া ভিডিও অফ হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা স্টপ করছিলাম এই জায়গায়। হ্যাঁ, এখন আমরা যাব ক্রেবস সাইকেলে। ভিডিও অফ হওয়ার কারণে আমি আবার শুরু করছি। দেখো ক্রেবস সাইকেল বেসিক দেখো, 6 অণু NADH+H+ আসে এখানে, NADH+H+, 2 অণু FADH+H+, FADH+H+, আর আসে 2 অণু এটিপি। আচ্ছা, ক্লিয়ার? তাহলে ইটিসি তে যখন এটা আসবে, দেখেন মাইটোকন্ড্রিয়াতে আছে। ক্রেবস সাইকেল কি? মাইটোকন্ড্রিয়া। ক্রেবস সাইকেল কোন চক্রে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আচ্ছা, ভাই ভাইয়ের কাছে যাবে, ঘুষ দেওয়া লাগবে? ঘুষ দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে এখানে কি? NADH+H+, এক অণু NADH+H+ ভাঙলে হয় 3 অণু এটিপি। 6 অণু ভাঙছে ভাইয়া, 6 দিয়ে গুণ, আই এম সরি, 6 দিয়ে গুণ। এক অণু FADH+H+ ভাঙলে হয় 2 অণু এটিপি। ভাঙছে কয় অণু? 2 অণু, দেন 2 দিয়ে গুণ, 2 এটিপি, 2 এটিপি। আচ্ছা, এখানে আসবে 3 6 18 অণু এটিপি, 2 দুগুণে 4 অণু এটিপি, আর এইখানে আসবে 2 এটিপি। টোটালটা যোগ করেন, টোটালটা যোগ করলে কত হয় ভাইয়া? 36 অণু এটিপি। কত হয়? 36 অণু এটিপি। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আই হোপ এতটুকু ক্লিয়ার। কি হয়েছে? শক্তি উৎপাদনের চার্টে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, বাকি 3 জন ঘটে মাইটোকন্ড্রিয়াতে। অর্থাৎ উনি হইছে আলাদা আর এই 3 জন হইছে ভাই ভাই। ঠিক আছে? তাহলে যখন সাইটোপ্লাজম অর্থাৎ বাইরের মানুষ ঘরে ঢুকবে, একটা এটিপি ঘুষ দিয়ে ঢুকবে। একজনে যদি দেয় একটা অণু এটিপি ঘুষ, দুইজনে কয়টা দিবে? 2টা। এই যে প্রথমে গ্লাইকোলাইসিস থেকে উৎপন্ন হয় 2 অণু এটিপি এবং 2 অণু NADH+H+। এটিপি তো নিজের মতোই যায়, কিন্তু এই সাইটোপ্লাজমের NADH+H+ যখন মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে, এক অণু NADH+H+ ভেঙে 3 অণু এটিপি হওয়ার কথা, কিন্তু এখানে হবে 2 অণু এটিপি। তাহলে এই যে 2 অণু NADH+H+ ভেঙে 2 into 2 অণু এটিপি, 4 এটিপি। এরপরে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে তৈরি হয় 2 অণু NADH+H+, এখান থেকে নরমাল নিয়মে 2 into 3 এটিপি, 6 এটিপি। আচ্ছা, বাকিটা হয় ক্রেবস সাইকেলে, 6 অণু NADH+H+, 2 অণু FADH+H+, আর 2 অণু এটিপি। গুণ করবেন সাধারণ নিয়মে, যোগ করবেন, শক্তি উৎপাদনের চার্ট শেষ। আলহামদুলিল্লাহ। আরেকটু আছে, শেষ হয়নি, শেষ হয়েও হইল না শেষ, আরো আছে ভাই, আরো আছে। একটা স্ক্রিনশট নেন। আরেকটু লেখা লিখতে হবে, নাহলে মার্ক দিবে না। আরেকটু লেখা লিখতে হবে। এই জায়গায় কালো হয়ে গেছে কেন? আচ্ছা, লেখেন সাধারণভাবে। না না, আগে এটা লেখেন। এক অণু এটিপি, এক অণু এটিপি 10 কিলো ক্যালোরি শক্তি। এক অণু এটিপি 10 কিলো ক্যালোরি শক্তি। 36 অণু এটিপি 10 দিয়ে গুণ দেন, 360 কিলো ক্যালোরি শক্তি। এবার লিখবেন সাধারণভাবে, সাধারণভাবে 1 মোল, 1 মোল গ্লুকোজ পোড়ালে, সাধারণভাবে 1 মোল গ্লুকোজ
পোড়ালে শক্তি পাই 686 কিলো ক্যালোরি শক্তি, 686 কিলো ক্যালোরি শক্তি। বায়োলজিক্যালি বা বায়োলজিক্যাল ভাবে 1 মোল গ্লুকোজ পোড়ালে 1 মোল গ্লুকোজ পোড়ালে 1 মোল গ্লুকোজ পোড়ালে শক্তি পাই, এই যে বায়োলজিক্যালি কত বেশি 360, এটা বায়োলজিক্যালি 360 কিলো ক্যালোরি শক্তি। তাহলে কর্মদক্ষতা ভাইয়া, কর্মদক্ষতা, এই কর্মদক্ষতাটা পরীক্ষায় লিখতে হবে। কর্মদক্ষতা, কর্মদক্ষতা কত হবে, আবার ইটা দিয়েন না। কর্মদক্ষতা উপরে 360 686 ইন্টু 100%, অ্যান্সার কত হয় 52.47%, 52.47%, এতটুকু লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখনো এটিপি ভেঙে 10 কিলো ক্যালোরি শক্তি পাই, তাহলে 10 দিয়ে গুণ দেন, 36 এটিপি ভেঙে পাই 360 কিলো ক্যালোরি শক্তি। সাধারণভাবে আমরা যদি 1 মোল গ্লুকোজ পোড়াই তাহলে পাবো 686 কিলো ক্যালোরি শক্তি। যদি বায়োলজিক্যাল ভাবে পোড়াই তাহলে পাবো 360 কিলো ক্যালোরি শক্তি। এই যে বায়োলজিক্যাল ভাবে কর্মদক্ষতাটা কত হবে, 360 কে 686 দিয়ে ভাগ দিবেন ইনটু 100%, এতটুকু হচ্ছে আমার কর্মদক্ষতা। ক্লিয়ার? এরপরে আমাদের সাজেশন পার্টে ছিল C3 চক্র। এরপর আমাদের সাজেশন পার্টে ছিল C3 চক্র। ভাইয়া খাতার উপরে সবাই হেডলাইন দিবেন C3 চক্র, খাতার উপরে সবাই হেডলাইন দিবেন C3 চক্র। আচ্ছা, C3 চক্র। আচ্ছা, C3 চক্রের আগে কিছু ভাইয়া বেসিক লিখতে হবে, C3 চক্রের কিছু বেসিক লিখতে হবে। লেখেন C3 চক্র, C3 চক্র 4 ধাপে সংঘটিত হয়, 4 ধাপে সংঘটিত। এক নাম্বার কি, কার্বক্সিলেশন, কার্বক্সিলেশন। কার্বক্সিলেশনের মানে হচ্ছে ভাইয়া কার্বন ডাই অক্সাইড যোগ করা, CO2 যোগ করা। দুই নাম্বার হচ্ছে, 2 নাম্বার ধাপ কি, ফসফোরাইলেশন। 2 নাম্বার ধাপ হচ্ছে ফসফোরাইলেশন বা ফসফেট যোগ করা, ফসফেট যোগ করা। এরপরে ভাইয়া 3 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ হচ্ছে বিজারণ, 3 নাম্বার ধাপ হচ্ছে বিজারণ। 4 নাম্বার ধাপ হচ্ছে RUBP, পুনরুৎপাদন, RUBP পুনরুৎপাদন। আরেকটা এক্সট্রা, এটা বইয়ে নাই বাট আপনাকে বুঝতে হবে, রিভার্স গ্লাইকোলাইসিস, এতটুকু বুঝতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, এতটুকু আই হোপ ক্লিয়ার। এখন আমরা আরেকটু বেসিক লিখবো, হ্যাঁ আরেকটু বেসিক লিখবো। লেখেন C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে, C3 উদ্ভিদের সাইটোপ্লাজমে থাকে কি, থাকে RUBP বা এটার ফুল ফর্ম লিখে দিচ্ছি, হ্যাঁ, রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5
বিসফসফেট। আচ্ছা, আর সি3 উদ্ভিদের জন্য এনজাইম হচ্ছে এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো এনজাইম, রুবিস্কো। এই দুইটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা স্ক্রিনশট নেন অথবা খাতায় লেখেন। ওকে, শুরু করব। সি3 চক্র এই উদ্ভিদের সাইটোপ্লাজমে থাকে আরইউবিপি বা রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে নাও আরইউবিপি বা আরইউবিপি, এটা কি রাইবোলোজ 1,5 বিসফসফেট। এটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইড যোগে রুবিস্কো এনজাইমের সহায়তায় কিসে পরিণত হয়? 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। যা 6 কার্বন বিশিষ্ট। এভাবে লিখবে, 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সহযোগে রুবিস্কো এনজাইমের সহায়তায় 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড পরিণত হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে। কিসে পরিণত হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে। এটিপির হিসাব সব দেখাবো, আগে ভাইয়া তোমরা লিখো এটিপির হিসাব, ওগুলো দেখাবো। আচ্ছা, চারটা ধাপের প্রথম ধাপ কি ছিল? কার্বক্সিলেশন, কার্বন ডাই অক্সাইড যোগ করা। এই যে কার্বন ডাই অক্সাইড যোগ করলাম, কার্বক্সিলেশন হয়ে গেছে। দ্বিতীয় ধাপ কি ছিল? দ্বিতীয় ধাপ ছিল ফসফোরাইলেশন বা ফসফেট যুক্ত করা। আচ্ছা, এগুলো দেখাবো, সব দেখাবো। আচ্ছা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 1,3 বিসফসফো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে, এভাবে না দিই, আগে এভাবে লিখো, 3-ফসফো গ্লিসারল 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 সরি, সেভাবে লিখো, গ্লিসারলডিহাইড। 3-ফসফোগ্লিসারলডিহাইড, আর তৈরি হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। আগে তুলো, আমি পুরোটা রিক্যাপ যখন করব তখন বুঝবা। অ্যাসিটন ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। আরইউবিপি 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইড যোগে রুবিস্কো এনজাইমের সহায়তায় অস্থায়ী 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে যখন এক অণু পানি যুক্ত হয় তখন এখানে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। ভাই এতটুকু ক্লিয়ার? আই হোপ এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড, আচ্ছা মনে করো তো আমরা যখন গ্লাইকোলাইসিস করছিলাম, হ্যাঁ, গ্লাইকোলাইসিসে কি হয়? মনে করো গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ থেকে কি হয়? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হয় ভাইয়া দুইটা ধাপ যায়। একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। এখন আমরা যদি রিভার্স করি, হ্যাঁ, মানে এইখান থেকে গ্লুকোজে যাব। আগের বার গ্লাইকোলাইসিসে কি হয়েছিল? আমরা গ্লুকোজ থেকে এখানে আসছি, এবার এখান থেকে গ্লুকোজে যাব, মানে কি রিভার্স গ্লাইকোলাইসিস। তাহলে যদি রিভার্স করি, এই দুইটা এক হয়, কি পাবো? 1,6, কি পাবো এখান থেকে ভাইয়া? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ
1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখান থেকে কি পাবো? ফ্রুক্টোজ 6 ফসফেট। বোর্ডে জায়গা হবে না, এই জন্য আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা এখানে লিখবা ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে পাবো গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। এইবার গ্লুকোজ 6 ফসফেট থেকে তুমি ডিরেক্ট গ্লুকোজ পাবা না, এখানে তোমার গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট। এরপরে কি হবে? একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ, এই যে গ্লুকোজ 1 ফসফেট, এখান থেকে আবার দুইটা ধাপ আসবে, তোমরা খাতায় নিচে নিচে লিখবা, আমি সাইডে দেখাই। একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে এডিপি গ্লুকোজ, একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে এডিপি গ্লুকোজ। এই ইউডিপি গ্লুকোজ থেকে তুমি পাবা সুক্রোজ, এডিপি গ্লুকোজ থেকে কি পাবা? এডিপি গ্লুকোজ থেকে পাবা হচ্ছে স্টার্চ, এডিপি গ্লুকোজ থেকে পাবা স্টার্চ। এতটুকু ক্লিয়ার? এতটুকু আগে আমি ক্লিয়ার করি। রাইবোলোজ 1,5 বিসফসফেট হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় এবং রুবিস্কা এনজাইমের সহায়তায় 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে একটি এক অণু পানি যুক্ত হয় এবং 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় এবং 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 3 ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটো মিলে রিভার্স গ্লাইকোলাইসিস করে। রিভার্স গ্লাইকোলাইসিসে কি হয়? তুমি একটু গ্লাইকোলাইসিসে যাও, গিয়ে রিভার্স করো। এই দুইটা মিলে হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ডিরেক্ট তুমি গ্লুকোজ পাবা না, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে গ্লুকোজ 1 ফসফেট এবং এইখান থেকে তুমি দুই ধরনের গ্লুকোজ পাবা, একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে এডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজ থেকে পাবা সুক্রোজ, এডিপি থেকে পাবা স্টার্চ। এবার দেখো এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড, এই 3 ফসফোগ্লিসারলডিহাইডের সাথে তোমার ফ্রুক্টোজ 6 ফসফেট যুক্ত হবে। আচ্ছা দেখো, 3 ফসফোগ্লিসারলডিহাইড এর সাথে ফ্রুক্টোজ 6 ফসফেট যুক্ত হবে এবং কি তৈরি করবে? জাইলুলোজ, জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। ওকে, জাইলুলোজ 5 ফসফেট। এই জাইলুলোজ 5 ফসফেট থেকে তৈরি হবে রাইবুলোজ 5 ফসফেট। ভাইয়া বোর্ডটা একটু ছোট হওয়ায় আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না, মানে এখানে একটু ভাগ করা লাগছে, হ্যাঁ। রাইবোলোজ 5 ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট থেকে আবারও আরইউবিপি উৎপন্ন হবে। এই হচ্ছে ভাইয়া, এখান থেকে কি হবে দেখো, আমি তোমাদেরকে একবার রিক্যাপ করি ভাইয়া। আরইউবিপি থেকে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হলো, অস্থায়ী কিটো অ্যাসিড থেকে এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, দেখো এখানে ছিল একটা ফসফো, এখানে হচ্ছে দুইটা ফসফো। আমাদের কি ফসফেট সংখ্যা বেড়ে গেল না? ফসফেট সংখ্যা যখন বাড়লো মানে কি আমাদের ফসফেট লাগবে। ফসফেট আমরা কার থেকে পাই? কার কাছে অনেক ফসফেট থাকে? এটিপি। তাহলে এই ধাপে এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হবে, মানে এটিপি ফসফেটটা ছেড়ে দিল, কে গ্রহণ করলো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্রহণ করে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো এবং এটিপি পরিণত হলো এডিপি তে। ওকে, আচ্ছা ওকে। এরপরে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যাসিড থেকে তৈরি হলো অ্যালডিহাইড, মানে ভাইয়া বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ। বিজারণে কি হয়? এই যে এনএডি, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হয়, NADH+ থেকে NADH+ নাকি NADP, একবার আমি শিওর হই। NADP, এখানে ভাই NADP হবে, একবার শিওর হলাম। NADP, NADP H+ থেকে তৈরি হবে NADP।
হাইড্রোজেন যুক্ত হয়ে এনএডিপি উৎপন্ন হয়েছে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, 3-ফসফোগ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এখান থেকে তৈরি হলো। আমি এটিপির হিসাবটা দেখাইতেছি। হ্যাঁ, এটিপির হিসাব দেখো, এইখানে রাইবুলোজ 5 ফসফেট থেকে তৈরি হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফো, রাইবুলোজ 1,5 বিসফসফেট। এটার ফুল ফর্ম লিখে দিছিলাম না, যে রাইবুলোজ 1,5 বিসফসফেট। তাহলে এখানে কি ফসফেট সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এখানেও কি হবে, এটিপি থেকে এডিপি উৎপন্ন হবে, এটিপি থেকে এডিপি উৎপন্ন হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এইবার পুরো জিনিসটা আমি বুঝাই। দেখো, এখানে প্যাচ লাগে কোথায়, এতটুক পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না, সমস্যা লাগে এইখান থেকে। তাও আমি বলে দেই, যে যখন তুমি লিখবা আরইউবিপি থেকে, একবারে এইভাবে তুমি পরীক্ষায় লিখতে পারবা। হ্যাঁ, যে 5 কার্বন বিশিষ্ট আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় এবং রুবিস্কা এনজাইমের সহায়তায় 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে কোনো পানি যুক্ত হয় এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এ সময় এখনো এটিপি ভেঙে এডিপি উৎপন্ন করে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট। এ সময় বিজারণ হয় এবং এনএডিপি H+H+ থেকে এনএডিপি উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট, এখানে কি হয়, রিভার্স গ্লাইকোলাইসিস হয়। অর্থাৎ এই দুটো মিলে, অর্থাৎ 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট মিলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 1 ফসফেট এবং গ্লুকোজ 1 ফসফেট থেকে আমরা দুইটা গ্লুকোজ পাই, একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে এডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজ থেকে আমরা সুক্রোজ পাবো এবং এডিপি গ্লুকোজ থেকে আমরা স্টার্চ পাবো। এরপরে এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড, এখানে ভাইয়া সবগুলোই 2 অণু করে হবে। হ্যাঁ, 2 অণু, 2 অণু, এটাও 2 অণু। হ্যাঁ, 2 অণু করে উৎপন্ন হবে, সব 2 অণু করে উৎপন্ন হবে। এই যে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ফ্রুক্টোজ 6 ফসফেট, এই ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 3-ফসফোগ্লিসারলডিহাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এই দুটো মিলে 9 কার্বন বিশিষ্ট তোমার একটা যৌগ উৎপন্ন করে, তার নাম ছিল জাইলুলোজ। মানে এরকম হওয়ার কথা জাইলুলোজ 9 ফসফেট, কিন্তু সেটা হয় না। এই কারণে এখান থেকে তোমার 4টা কার্বন, 4টা ফসফেট বের হয়ে যাবে, ইরিথ্রোজ, ইরিথ্রোজ 4 ফসফেট, 4টা কার্বন বের হয়ে যাবে, 4টা ফসফেট বের হয়ে যাবে এখান থেকে, তার নাম হচ্ছে ইরিথ্রোজ 4 ফসফেট। এরপরে এই জাইলুলোজ 5 ফসফেট থেকে আবার উৎপন্ন হবে রাইবোলোজ 5 ফসফেট। রাইবোলোজ 5 ফসফেট হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট, এখান থেকে তৈরি হয় রাইবোলোজ 1,5 বিসফসফেট। অর্থাৎ ফসফেট সংখ্যা বাড়ে। ফসফেট সংখ্যা বেড়ে যায়, বাড়লে কি হয়, এটিপি ভেঙে এডিপি উৎপন্ন হয়। ভাইয়া ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? নিচে লিখে দিবা চিত্র ক্যালভিন চক্র, চিত্র C3 বা ক্যালভিন চক্র। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এখন আমরা শিখবো C4 চক্র। এখন আমরা শিখবো C4 চক্র। C4 চক্র শিখবো। আচ্ছা, C4 চক্রের বেসিক জানতে হবে কি, ডাস্টার। এখন আমরা শিখবো C4 চক্র। C4 চক্র বেসিক লেখেন। দেখেন, C4 উদ্ভিদের পাতায়, C4 উদ্ভিদের পাতায় দুই ধরনের কোষ পাওয়া যায়, দুই ধরনের কোষ পাওয়া যায়, লিখবেন। এক, মেসোফিল, 2 বান্ডল সিল, 2 বান্ডল সিল। আচ্ছা, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে আগেরটায় কি ছিল, আরইউবিপি। আগের বার কি ছিল, আরইউবিপি। এইবার কাজ করবে
এইবার কাজ করবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে। আগের বার কি ছিল? আরইউবিপি, সি3 এর ক্ষেত্রে ছিল আরইউবিপি, আর এইবার হবে CO2 গ্রহীতা হিসেবে থাকবে, CO2 গ্রহীতা হিসেবে থাকবে পিইপি, পিইপি বা ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? সি4 উদ্ভিদের পাতায় কয় ধরনের কোষ থাকে? দুই ধরনের, একটা হচ্ছে মেসোফিল আর একটা হচ্ছে বান্ডলসিল। আচ্ছা, এই যে সি4 উদ্ভিদ, এখানে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে থাকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এবার আমরা এটার চিত্রটা আঁকবো। হ্যাঁ, এবার আমরা চিত্রটা আঁকবো। আর এখানে একটা এনজাইম কাজ করে, লিখেন। আগেরটা এনজাইম কি ছিল? রুবিস্কো। আগেরটা এনজাইম ছিল রুবিস্কো। এইখানে থাকবে এনজাইম, এইখানে এনজাইম থাকবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ওকে, আচ্ছা ওকে। এবার আমরা চিত্রতে যাব। এবার আমরা চিত্রতে যাব। চিত্র ইজি। সি3 চক্র থেকে ভাইয়া এটা অনেক ইজি, অনেক ইজি। দেখেন, দুইটা কোষ, একটা কি মেসোফিল কোষ, এটা হচ্ছে মেসোফিল কোষ, এটা বান্ডল সিথ, এটা বান্ডল সিথ। এখানে বুঝেন ভাইয়া, মেসোফিল কোষ। হ্যাঁ, আমরা কি জানি যে সি4, যে সি4 উদ্ভিদ, সেখানে একটা থাকে মেসোফিল কোষ আর একটা থাকে বান্ডল সিথ কোষ। আর এখানে আমরা কি বলছিলাম শুরুতে বেসিকে, যে সি4 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে থাকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে ও যেহেতু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, ওকে আগে লিখেন যে ফসফোইনল, এগুলো রেকর্ড করা শেষ হয়ে গেছিল। হ্যাঁ ভাইয়া, অডিওতে সমস্যা হয়ে গেছে, তাই আবার রেকর্ড করা লাগতেছে। লেখা একটু খারাপ হবে, অনেকক্ষণ ধরে লিখতেছি। হ্যাঁ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কি গ্রহীতা? কার্বন ডাই অক্সাইড গ্রহীতা। দেন কার্বন ডাই অক্সাইড। এনজাইম কি কাজ করে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এটার যুক্ত হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজের এনজাইম যুক্ত হবে এবং একটি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এখানে তৈরি করবে অক্সালো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে ম্যালিক অ্যাসিড, ম্যালিক, ম্যালিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। কার্বন ডাই অক্সাইড যখন যুক্ত হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজের মাধ্যমে, এটা হবে 4 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের থেকে তৈরি হবে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড প্লাজমোডেসমাটা দিয়ে এখানে আসবে, বান্ডল সিথ কোষে আসবে। বান্ডল সিথ কোষে আসার পরে এই ম্যালিক অ্যাসিডও হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন। এই ম্যালিক অ্যাসিড বান্ডল সিথ কোষে আসবে, ম্যালিক অ্যাসিড বান্ডল সিথ কোষে আসার পরে সে এখান থেকে কি করবে ভাইয়া? সে এখান থেকে তৈরি করবে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে।
4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড তখন তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে। এই কার্বন ডাই অক্সাইডটা গিয়ে কাজে লাগবে C3 চক্রে। এই পাইরুভিক অ্যাসিড আবার প্লাজমোডেসমাটা দিয়ে মেসোফিল কোষে আসবে এবং ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। চিত্র C4 চক্র, চিত্র C4 চক্র। ভাইয়া ওয়ান শট ক্লাস তো, মানে একটা টপিকে বেশি ব্যাখ্যা দেওয়া উচিত না। ওয়ান শট মানে সিকিউ কিভাবে লিখতে হয় ওইটা জানলেই হয়। হ্যাঁ, দেখো আবার বলি, C4 চক্র দুই ধরনের কোষ থাকে, একটি মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল সিদ কোষ। এবং এখানে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে থাকে ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, এবং ফসফাইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে যে এনজাইমটা থাকে তার নাম হচ্ছে ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। সেক্ষেত্রে যেহেতু আমার কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই ফসফাইনাল পাইরুভিক অ্যাসিডের সাথে ওকে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা একটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। কোন এনজাইমের প্রভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে? ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। যখনই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরিণত হবে, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট তৈরি করবে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা মেসোফিল কোষ থেকে প্লাজমোডেসমাটার মাধ্যমে বান্ডল সিদ কোষে যাবে এবং ম্যালিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, যা C3 চক্রে গিয়ে সরাসরি ব্যবহৃত হবে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগের মাধ্যমে 4 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই 3 কার্বন বিশিষ্ট ম্যালিক অ্যাসিড বান্ডল সিদ কোষ হতে পুনরায় প্লাজমোডেসমাটা দ্বারা মেসোফিল কোষে প্রবেশ করে এবং ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এতটুকু C4 চক্র। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার আমরা C3 চক্র আর C4 চক্রের একটা পার্থক্য দেখব ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটাও আমি সম্পূর্ণ বেসিক থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 4টা টপিক তো, খনিজ লবণ পরিশোষণ, প্রশোধন, সালোক সংশ্লেষণ, আরেকটা কি শ্বসন। এই 4টা টপিক ইনশাল্লাহ, 4টা টপিকে আমি দেওয়ার চেষ্টা করব। তবে এই ওয়ান শটটার পরে ইনশাল্লাহ যে বায়োলজি ভিডিওগুলো আসবে প্রথম দিকের অধ্যায়গুলো, সেগুলো HSC 26-27 তোমাদের 2 ব্যাচে করতে পারবা। আচ্ছা, হেডলাইন দেন। C3 চক্র ভার্সেস C4 চক্র। আচ্ছা, এদিকে লেখেন C3, এদিকে C4। C3 চক্রের কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে কে? RUBP, রাইবোলোজ 1,5 বিসফসফেট। ওর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে মাত্র পড়াইছি ভাইয়া, মাত্র একটু আগে C4 চক্রে পড়াইলাম ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, ওর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম কে? কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম ওর ক্ষেত্রে হচ্ছে রুবিস্কো। C3 এর ক্ষেত্রে হচ্ছে কি রুবিস্কো, এটা আসবে পরীক্ষায় আসবে। আর এর ক্ষেত্রে হচ্ছে, ওর ক্ষেত্রে হচ্ছে কি ফসফাইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ফসফাইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ। ওকে ওকে। এরপরে স্থায়ী যৌগ, স্থায়ী যৌগ C3 এর ক্ষেত্রে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওর ক্ষেত্রে স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে C3 ভার্সেস C4 এই তিনটা আমরা আগে মনে রাখবো। হ্যাঁ, এই তিনটা আমরা মনে রাখবো। আচ্ছা, বই থেকে এটা একটু শিওর হই, ওয়েট। ফসফাইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ নাকি কার্বক্সিলেজ? শিওর হওয়া লাগবে ভাইয়া, শিওর হওয়া লাগবে। এটা ভাইয়া কার্বক্সিলেজ হবে। হ্যাঁ, কার্বক্সিলেজ। এটা হবে কি কার্বক্সিলেজ।
কার্বক্সিলেজ। ওকে, এরপরে এরপরে আমাদের কি আসে? কোষ আসে। হ্যাঁ, কোষ। এখানে কি ছিল সি3 উদ্ভিদে? এখানে কোষ, শুধু মেসোফিল কোষ, শুধু মেসোফিল। আর এখানে কোষ ছিল মেসোফিল প্লাস বান্ডল সিথ, মেসোফিল প্লাস বান্ডল সিথ। পার্থক্য বোঝানোর কিছু নাই ভাইয়া, সিরিয়ালি মেইনটেইন করে মুখস্থ করবেন। এখানে ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন কি ভাইয়া এখন বুঝাইতে পারতেছি না, ওয়ান শট ক্লাস, ইনশাল্লাহ ডিটেইলস আসলে তখন বুঝবেন। ফটো রেসপিরেশন ঘটে, এখানে ঘটে না, এখানে ঘটে না। এই 5টা স্ক্রিনশট নেন বা খাতায় তুলেন। আচ্ছা, আদর্শ তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা এর ক্ষেত্রে সি3 এর ক্ষেত্রে হচ্ছে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং সি4 এর ক্ষেত্রে হচ্ছে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ক্লোরোপ্লাস্ট, এই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একই রকম। এই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট হচ্ছে দুই ধরনের, দুই ধরনের। আচ্ছা, দুই ধরনের। ওকে, এতটুকু ক্লিয়ার। এরপরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। সি3 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে থাকা লাগে 50 ppm, আর সি4 এর ক্ষেত্রে 0.10 ppm থেকে 10 ppm থাকলেই চলে, 10 ppm থাকলেই চলে। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানে কি কি উদ্ভিদ আছে। ধান, গম, কাঁঠাল, আম। ধান, গম, কাঁঠাল, আম, আর কি থাকতে পারে? জাম। ওকে, আর এখানে কি থাকে? ধান থাকে, ধান থাকে। এখানে থাকে মুথা ঘাস, ইক্ষু, মুথা ঘাস, ইক্ষু, এগুলো হচ্ছে ভাইয়া সি4 চক্রের। এতটুকু লিখলে ইনশাল্লাহ ঘতে কভার হবে। পার্থক্য ভাইয়া বুঝার কিছু নাই, ওয়ান শট ক্লাস। পার্থক্য এভাবে মুখস্থ করে সিরিয়াল বাই মেইনটেইন করে লিখলেই হবে। এরপর আর কি লিখতে পারেন? গিনি ঘাস, গিনি ঘাস, গিনি ঘাস। আলহামদুলিল্লাহ, আমাদের সি3 চক্র ভার্সেস সি4 চক্র ক্লিয়ার।